বাংলাদেশের যে রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং এই রাজনীতিকে ঘিরে যে অস্থিরতা, এটি নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্কে প্রভাব ফেলেছে। এটি আমরা সবাই বুঝতে পারছি। এটি নিয়ে কথা বলেছেন ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বাংলাদেশে সংগঠিত সাম্প্রতিক যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এটি এবং এর পেছনের কারণ এটি ব্যাখ্যা করেছেন তার মতো করে। তার মতে অন্তর্বর্তী সরকারের অযোগ্যতার কারণেই বাংলাদেশে হিংসাই এখন স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের অবনতির জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলো তিনি বলেছেন ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে, এবং এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে আনন্দবাজার পত্রিকা কলকাতার তারা এই সংবাদটি ছেপেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচক যে সম্পর্ক বা নেতিবাচকতা, এটি নিয়ে শেখ হাসিনা বলেছেন, সম্পর্কের অবনতি পুরোপুরি ইউনূসের তৈরি। ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। শেখ হাসিনা বলেছেন, ইউনূসের মদতপুষ্ট চরমপন্থীরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদপত্রগুলোর অফিসে হামলা করেছে। প্রথম আলো, ডেইলি স্টারের কথা নিশ্চয়ই তিনি বুঝিয়েছেন, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। দর্শক, এই ঘটনাগুলো আমরা জানি। তারপরও তিনি যখন বলেন বাংলাদেশের বিষয় নিয়ে এটি আলোচনায় রাখা দরকার, এ কারণেই তাহলে আমরা রাজনীতির করণীয়টি আসলে বুঝতে পারবো। ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ ভারতের সঙ্গে বাস্তববাদী বোঝাপড়ার রাস্তায় ফিরবে। এটি তার প্রত্যাশা যে আগামীতে যে নির্বাচন যদি হয়, নির্বাচনে যেই দলই বিজয়ী হয়ে আসুক না কেন, তিনি প্রত্যাশা করেন সেই দলের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ভারতের তরফ থেকেই এমন ধারণা পেয়েছি আমরা ইতিপূর্বে। তারা বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। যাই হোক, এদিকে গতকাল রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে তারা নিবিড়ভাবে নজর রাখছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ভারতের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে এটিতে তারা উদ্বেগ জানিয়ে, মানে ময়মনসিংহের যে ঘটনা, দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে ভারত। দিল্লির এই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখেছি পাল্টা বিবৃতি দিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এইসব নিয়ে কথা বলেছেন। ময়মনসিংহের ঘটনায় নয়াদিল্লির দেওয়া বিবৃতি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা, মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তারা বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলছেন। আসলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ময়মনসিংহের ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে, সরকার গ্রেফতার করেছে। কিন্তু ঘটনা জটিল হয়েছে অন্য একটি ঘটনায়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এসে 20-25 জন বা 25-30 জন ভারতীয় বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে। হাই কমিশনের সামনে এসে নানান হুমকি ধুমকিও তারা দিয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এটি নিয়েও তৌহিদ হোসেন কথা বলেছেন। আমার প্রশ্ন হলো যে, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে যেখানে বাংলাদেশ হাই কমিশন অবস্থিত, সেটা তো খুব নিরাপদ স্থান বলে আমরা জানি। চাণক্যপুরী অনেকগুলো ডিপ্লোম্যাটিক ব্লক পেরিয়ে বাংলাদেশ হাই কমিশন তার অফিস, সেখানে এরকম একটি সেন্সিটিভ জায়গায়, এরকম একটি নিরাপত্তা বলয়ে বেষ্টিত জায়গায় কিভাবে হিন্দু চরমপন্থীরা হাই কমিশনের সামনে পর্যন্ত আসতে পারল? এই প্রশ্নটা তৌহিদ হোসেন তুলেছেন। বলেছেন, তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে, এটা মোটেই প্রত্যাশিত নয়। আসতে দেওয়া হয়েছে মানে সরকারের তরফ থেকে বা কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তারা এই অনুমোদনটুকু পেয়েছে, কিন্তু এটি হবার কথা নয়। কিন্তু এটি নিয়ে যখন অভিযোগ তুলেছেন, এর জবাব আবার দিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে
স্বীকার করেননি, অভিযোগকে স্বীকার করেননি, বরং বাংলাদেশের কিছু গণমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। জয়সওয়াল বলেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন এবং দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এটি তো আমরা জানি, এটি সকল দেশের জন্যই এটি প্রযোজ্য। কিন্তু তাহলে ঘটনাটা কি ঘটলো? জয়সওয়ালের ভাষায় ঘটনাটি হলো প্রায় 20-25 জন যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছেন। প্রশ্ন হলো যে ভিয়েনা কনভেনশন মানতে গেলে এই পর্যন্ত তাদের পৌঁছানোর কথা নয়, যেটি জয়সওয়াল নিজে বলেছেন। এটির ব্যত্যয় ঘটলো কেন সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আসলে যে যাই বলুন না কেন, প্রকৃত বাস্তবতা হলো প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে। গত কয়েক মাসে দুই দেশেই হাইকমিশনারদের তলব পাল্টা তলবের ঘটনা ঘটেছে, আমরা এটি দেখেছি। এটি কাঙ্ক্ষিত নয় এবং সামনে কি অপেক্ষা করছে এটিও আসলে এই মুহূর্তে বলা মুশকিল। প্রিয় দর্শক, রাজনীতি চলতে থাকবে, কূটনীতি চলতে থাকবে, কিন্তু এর ভেতর দিয়ে যে তিক্ততা এসেছে এটি দূরীভূত হোক, এটি আমরা প্রত্যাশা করি। তবে এই কন্টেন্টে আপনাদের সঙ্গে আমি আরো দুই একটি তথ্য যোগ করতে চাই, শেয়ার করতে চাই। দৈনিক প্রথম আলোতে দুটি লেখা আমি পড়েছি, তার সংক্ষিপ্ত সার একেবারে সংক্ষিপ্ত করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ তার একটি লেখায় লিখেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে আগুন জ্বলল দাউ দাউ করে। ছায়ানট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী সহ বহু সাংস্কৃতিক ও প্রগতিশীল প্রতিষ্ঠান আক্রান্ত হলো পরিকল্পিত তাণ্ডবে। বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাসভবনের অবশিষ্টাংশের উপর চালানো হলো তৃতীয় দফা বুলডোজার হামলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতোই ছিল নীরব দর্শক। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, লিখেছেন শারমিন আহমদ। তিনি বলছেন, এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য জাতীয় নির্বাচন বানচাল করা এবং একটি সহিংস বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করা। আরেকটি লেখা থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই। শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন আহমেদ তিনি লিখেছেন, দেশে একটি গোষ্ঠী মানে উগ্রবাদী গোষ্ঠীকে তিনি চিহ্নিত করেছেন, ক্রমে নিজেদের জনগণের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই প্রবণতা শুধু উদ্বেগজনক নয়, এটা সরাসরি স্বাধীনতা ও বহুত্ববাদের বিরুদ্ধে। মানে তার বড় লেখাটি থেকে আমি সংক্ষেপে পড়ছি। তিনি লিখেছেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের উপর সন্ত্রাসী হামলাকারীদের পরিচয় নতুন করে চেনার কিছু নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় ধ্বনি তুলে ধরে যে গণমাধ্যমগুলোর প্রতি তাদের ক্ষোভের প্রধান কারণ সেটিও স্পষ্ট। তিনি লিখেন, হাদির মৃত্যুতে আয়োজিত এক সভায় রাকসু ভিপি ও শিবির নেতা মোস্তাকুর রহমান প্রকাশ্যে ঘোষণা দেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতা বলেন, বাম, শাহবাগী, ছায়ানট ও উদীচীকে তছনছ করলেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। তারা বলেন, রাজনৈতিক লড়াই করে প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়, তাই প্রতিপক্ষকে ধ্বংস করেই জয় ছিনিয়ে নিতে হবে। সালাউদ্দিন লিখেছেন, ঘোষণা দিয়েই হামলাকারীরা এসেছে। এ সময় সাংবাদিকেরা সরকারের সর্বস্তরে যোগাযোগ করেছেন, সরকার থেকে কেউ এগিয়ে আসেনি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাও হতাশাজনক, বলছেন সালাউদ্দিন আহমেদ। তিনি লিখেছেন, বিএনপি সবকিছুতেই নির্বাচন বানচালের আলামত খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই হামলা তার চেয়েও ভয়াবহ। বিএনপির কোন বড় নেতা সেদিন এগিয়ে আসেনি এই দুটি সংবাদপত্র রক্ষায়। সবাই বিবৃতি দিয়েছেন, এমনকি জামায়াতে ইসলামীও। কেউ কেউ পরদিন এসে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তার সমাপনী কথাগুলো খুব যুক্তিপূর্ণ, গুরুত্বপূর্ণ। জানি না কবে আমরা এসব কথার তাৎপর্য বুঝতে পারবো। তিনি লিখেছেন, এদেশে বহু আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জয় এনে দিয়েছে এবং সেই জয় জনগণের হাতে তুলে দিয়ে আবার তারা পড়াশোনায় ফিরে গেছে। কিন্তু এবার যারা আন্দোলনের মাধ্যমে জয় দাবি করছে, তারা প্রতিনিয়ত সেই জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। মানে এটিকে ভিন্নার্থে আপনি বলতে পারেন, এক এক সময় তারা তাদের আবদারের যে তালিকা সেটিকে লম্বা করছে। গণতান্ত্রিক পথে প্রভাব বিস্তার সহজ নয় বুঝে তারা অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি বেছে নিচ্ছে। দর্শক, শেষ করব,
আপনি কি মনে করেন এই যে প্রবণতার কথা বললেন সালেউদ্দিন আহমেদ, যে অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি এবং উগ্রবাদের রাজনীতির কথা তিনি বললেন, এবং যেটি বললেন যে এই গোষ্ঠী এটি বেছে নিয়েছে, আপনি কি মনে করেন এই অরাজকতা এবং হুঙ্কারের রাজনীতি, উগ্রবাদের রাজনীতি বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে? দুটি ঘটনা নিঃসন্দেহে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং চাপেও ফেলেছে। এটা কোনো মানে বলার অপেক্ষা রাখে না। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সরকারের এই ওসমান হাদির নিহত আর ঘটনার ডামাডোলের মধ্যে দিয়ে যে দুইটি সাংঘাতিক ঘটনা ঘটেছে, একটি হলো ওই ঘটনার সূত্র ধরে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এগুলো ভেঙে ফেলা, এবং ভালুকায় সেই কিশোর ছেলেটি 28 বছরের তরুণ মানুষটি, তাকে মেরে ধর্ম অপমাননার একটা ফালতু অভিযোগ তুলে এখন পর্যন্ত যার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। আইন শৃঙ্খলা বাহিনী র্যাবই বলেছে তারা এমন কিছু ওই চিলে কান নেওয়ার মতন, বা এটা যে চিলে কান নেওয়া না, এটাকে আসলে যে একটা ওই সে নুরাল পাগলা টাইপ ঘটনা, সেই চট্টগ্রামের ছেলেটি, সেই দীপুচন্দ্র দাস, তার ঘটনায় আন্তর্জাতিক, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সীমানা পার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরকার নিশ্চিতভাবেই কি একটা চাপে পড়েছে না? আপনারা খেয়াল করে দেখবেন ভারতীয় ইন্ডিয়ান প্রেস ক্লাব থেকে গতকালই দুপুরবেলায় আমরা পেয়েছি, ইন্ডিয়ান প্রেস ক্লাব একটি বিবৃতি পাঠিয়েছে এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের এই ঘটনায় প্রচন্ড উদ্বেগ এবং উষ্মা প্রকাশ করেছে। এর পাশাপাশি আমাদের হাতে যে খবরটি আছে সেই খবরটির মধ্যে এই ঘটনায় মানে বাংলাদেশের রাজধানীর মধ্যে, এটা 5 আগস্টের মতো লক্ষ লক্ষ লোক যেরকম গণভবনে ঢুকে যাচ্ছিল অন্য কোথাও, সেরকমও না। ইচ্ছা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সেই স্ট্রেংথ ছিল না, বা সরকারের ঊর্ধ্বতন মহলে পারলে প্রধান উপদেষ্টার কোনো সেলফোন সাংবাদিকদের কাছে থাকলে সেইখানেও, আর নাহলে প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে যখন বাবার সাংবাদিকরা ফোন করেছে তাকে ফোন করার মতো সমান কথা, কিন্তু তারপরে ভবন দুটি রক্ষা করা যায়নি, না পুলিশ না কেউ সেখানে গিয়ে ভবনগুলো বাঁচালো না, রক্ষা করলো না, বরঞ্চ পরে মানুষগুলো জান গেল না, তাদেরকে উদ্ধার করে এনে এটা একটা দয়ার পরিচয় যে আমরা তো তাদেরকে জানে বাঁচায় নিয়ে আসছি, এরকম একটা সিচুয়েশন। সেই সময়ে ঘুরে ফিরে দীর্ঘ সময়ে পরে আসলেও বিএনপির তো একটু বোধোদয় হয়েছে, এখন তো কট্টরপন্থী শব্দটা উচ্চারণ করছে। ওই যে ভেবেছিল যে এরা সব আওয়ামী লীগকে ধরবে, অন্যান্যদের ধরবে, সাংস্কৃতিক লোকজনকে ধরবে, আমাদের বোধহয় না ধরতে পারে, কিন্তু এখন দেখছে যে এই গ্রাস কোন দিকে যেতে পারে। সেই জায়গায় বিএনপি একজন সিনিয়র দায়িত্বশীল নেতার মন্তব্যটা, প্রথম আলো ডেইলি স্টারে হামলা সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। সাউদ্দিন আহমেদ ডিবিসি শিরোনাম একটা ফটোকার্ড করেছে, দেখলাম যে চেয়েছিলাম গণতন্ত্র, চালু হয়েছে মপতন্ত্র। প্রথম আলো ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একদম নাক কান কাটা গেছে, এই সরকার যে পারে না, এই সরকার বা এই সরকারের সময় বাধা দেয় না এইসব কাজে, মবকে যে তারা নিয়ন্ত্রণ করে না, এর একেবারে চাক্ষুষ প্রমাণ হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেয়। সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে জানান তিনি। রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় সালাউদ্দিন আহমেদ এ কথা বলছেন। এই ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপির নেতা। তিনি বলেন, এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্সের রিপোর্টে থাকে, আমরাও জেনেছি সে ইন্টেলিজেন্স রিপোর্ট। চিন্তা করেন, ইন্টেলিজেন্স রিপোর্টে ছিল প্রথম আলো ডেইলি স্টারে হামলা করা হবে, সেটা থাকার পরেও এই ঘটনা, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? তাহলে কি তারাই চেয়েছিল প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হোক? আইন সুরক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাউদ্দিন আহমেদ। বলেন, শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্স করেছে, সেটা কেন? সাউদ্দিন আহমেদ আরো বলেন, প্রথম আলো ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে, সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে এটা কোনোভাবে আমরা শুধু দুঃখ প্রকাশ করে সমাপ্ত করতে পারবো না। প্রেস সচিব সরি বলতেছে, প্রধান উপদেষ্টা মতিউর রহমান এবং মাহফুজ আলমকে ফোন দিচ্ছে। গণমাধ্যমে সমাজের দর্পণ উল্লেখ করে সাউদ্দিন আহমেদ বলেন, পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ, এই মুহূর্তে সমাজের যে দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয়। তিনি আরো বলছেন, আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেওয়া হবে?
আর কি কিছু বুঝতে বাকি থাকে? সবারই এখন টনক নাড়িয়েছে। এটা যে বাংলাদেশ কাঁপিয়ে বাইরেও কাঁপাচ্ছে এই ঘটনা দুটা, একটা প্রথম আলো ডেইলি স্টার পুরানো এবং শেষ অন্যগুলো, এবং ভালুকার ঘটনা, এর আরো প্রমাণ আছে। আরো প্রমাণ আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনারা একটু দেখে নিন যে প্রথম আলো অফিসে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কি বলছেন বা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কি বলছেন। প্রথম আলো কার্যালয়ে ইউর রাষ্ট্রদূত, প্রথম আলো ডেইলি স্টারে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত। লজ্জা আছে? ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। ইউ বলছে যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ভয়াবহ মুহূর্ত ছিল, এবং ইউ বলছে যে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। সরকার যদি নাই বুঝে, সরকারের দায়িত্বশীল লোকগণ যদি পাত্তাই না দেয়, কি বলবেন? শুনেন তো দেখি প্রেস সচিবের বক্তব্য। কি বলবেন বলেন? লজ্জা থাকলে কেউ কি কথা বলতে পারে? বাইরের দেশের লোকজন এসে বলছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার উপরে এটা একটা আঘাত, আর ওনারা বলছেন আমাদের সময় নাকি সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। রোববার দুপুরে প্রথম আলোর কার্যালয়ে সহমর্মিতা প্রকাশের জন্য ইউ রাষ্ট্রদূত গিয়ে এই কথা বলেছেন, এটা তিনি সেখানে বলে এসেছেন। এরপর আরো ঘটনা আছে, পাশের দেশ ভারতে তোলপাড় হয়েছে, সেটা আমি আলাদা করে আপনাদেরকে জানাবো, আলোচনা করব। আরেকটু বলি শুধু, আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফেসবুক পেজটি আছে সেটি খেয়াল করে দেখবেন যে এই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বহু আছে, এবং তারা কতটুকু বিচার পায় এটাও সারা পৃথিবী জানে, মানুষ জানে। এবার ভালুকায় যে ছেলেটিকে এরকম নৃশংসভাবে শেষ করা হলো, সেই ছেলেটির ভিডিও দেখে এখন পর্যন্ত 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার সিরিয়াসলি নিতে বাধ্য হয়েছে, মন থেকে চাক না চাক, যে এইটা কন্ট্রোল করা ছাড়া তার হাতে, মানে এটা অন্তত এদেরকে ধরতে হবে, ধরে, কারণ সারা পৃথিবীর উল্লেখযোগ্য সংবাদ মাধ্যম, ব্লগার, যারা অ্যাক্টিভিস্ট, সবার মধ্যে এটা নাড়া পড়েছে। আল জাজিরা, বিবিসি সহ ইন্টারন্যাশনাল গণমাধ্যমে এই ঘটনায় ন্যাক্কারজনক ভিডিও এবং বিশ্লেষণ প্রচার হয়েছে। ফলে ডক্টর ইউনূসকে তার ফেসবুক পেজের মাধ্যমে জানাতে হচ্ছে যে আমরা এদেরকে অ্যারেস্ট করছি, গ্রেফতার করছি, এই জিনিসগুলো। আর নাহলে তারা এই চাপ কত তো কাহাতক মানুষ, এই যে দিনে দুপুরে একটা ছেলেকে মেরে ফেললো, মেরে হামলাকারীরা পালিয়ে গেল। দিনে একেবারে রাজধানী পান কেন্দ্র, একদিকে যমুনা, একদিকে ক্যান্টনমেন্ট, প্রধান উপদেষ্টার কার্যালয়, তার মাঝখানে দুইটা জলজন্ত পত্রিকার অফিস শেষ করে দিল, রক্ষা করতে পারলো না। এই সমালোচনা, এবং বাইরের দেশে যতই শান্তির গুলি আওরাক, বাইরের দেশের মানুষের চোখ কান খোলা আছে। যেমন ইউ এসে বলে গেছে যে সংবাদপত্রের স্বাধীনতার উপর এটা হস্তক্ষেপ, এটা মত প্রকাশের স্বাধীনতা না। ফলে সরকার বাহির দিয়ে যাই করছে, ভেতরে ভেতরে যে পালপিটিশন চলছে, এইটা মোটামুটি পরিষ্কার।